নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো যেমন রাজনীতির রং না দেখে শিলিগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেতাকে গ্রেফতারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি জলা জমি ভরাট করে আসানসোলে অভিযোগ আরএসএস এর কার্যালয় তৈরি আর তারও পদক্ষেপের নির্দেশ দেন তার বিরুদ্ধেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে মলয় কালকে বলছিল কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএস এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? আর পুকুর ভরাট করেছে। ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে, ল্যান্ড রেকর্ডে যদি জলাশয় জমি থাকে, তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে? এরপরেই তৎপর পুরসভা, পুলিশ প্রশাসন, ভূমি ও রাজস্ব দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর একেবারে চলে গেল সেখানে আরএসএস এর যে কার্যালয়, সেই আরএসএস এর কার্যালয় 21 নম্বর ওয়ার্ডে, আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে। সেখানে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি পুলিশ কমিশনার সহ পুরসভা, ভূমি দপ্তর পরিদর্শনে পুরসভা তারা দেখলেন এবং এই আরএসএস এর বিরুদ্ধে বেআইনি যে নির্মাণের অভিযোগ তার বিরুদ্ধে তৎপর প্রশাসন। আসানসোলের 21 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করে অফিস তৈরির অভিযোগ, যদিও সংঘ নেতারা তা মানতে নারাজ। এসেছিলেন ওনাদের কাছে, কেউ একটা কমপ্লেন করে, কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি। আমাদেরকে চাইছিল এই বিল্ডিং এর সাপোর্টিং ডকুমেন্টস, ডিড, এলার পর্চা, স্যাংশন প্ল্যান, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, আমার মধ্যে সবই দেওয়া আছে, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেসব ভবনে। আমাদেরকে কালেকশন করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে। ওনারা রাজি হলো, আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, ই করুন না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমরা ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। না, পুকুর কোনোদিন এটা ছিল না। এখানে এটা বিল্ডিং একটা কমপ্লেন অভিযোগ জমা পড়েছে, তো সেই নিয়ে আমরা ওনার কাছে বললাম কাগজপত্র প্রোভাইড করতে। ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেবেন। তো কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি এসেছে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়ার, এরকম তত্ত্ব সব কিছু তো থাকে না, ওটা আমরা আগে এটা দেখবো, ভেরিফাই করবো আমরা। ঠিক আছে। সরকারি জমি বেদখল নিয়ে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার, এবং তারপরেই ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক তৃণমূল সভাপতির জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন আজকে আরো 2 জমি মাফিয়া গ্রেফতার। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। আমাকে মলয় কালকে বলছিল কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3তলা বাড়ি করে নিয়েছে। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, বুধবার রাতে তাকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ। ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। ধৃত এই তৃণমূল নেতা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। দেবাশিস প্রামাণিক একসময় ছিলেন কংগ্রেসে, 2013-এ কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন। 2018 থেকে 2023 পর্যন্ত জলপাইগুড়ি জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। তারপর ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি। জেলা পরিষদের প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে জমি দুর্নীতির ভুরি অভিযোগ। সরকারি জমির পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন জমি দখলেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরবঙ্গে জমি দখল এবং জমির চরিত্র বদল রুখতে সরব হন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তারপরেই বুধবার গ্রেফতার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। বৃহস্পতিবার গ্রেফতার আরো 2 অভিযুক্ত, বিমল রায় এবং মোহাম্মদ কালাম। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে হবে। না, আমি খবর পেয়ে আসলাম। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা? উনি ওই এলাকার বেতাজ বাদশা, তার সম্পদ
মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি দখলের চেষ্টার অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার, আর ধূপগুড়িতে জেলা পরিষদের জমিতেই চলছে অবৈধ নির্মাণ। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কের পাশে নির্মাণ কাজ শুরু হয়েছে ধূপগুড়ির সুরেশ দে স্মৃতি মার্কেটের সামনে। হ্যাঁ, রাস্তা হওয়ার কথা শুনেছি, কিন্তু তারপরে এখন তার সামনে দোকান হচ্ছে, তাই দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে তো কমপ্লেনও হয়েছে, এটাই বোঝা বলা শুনেছি কমপ্লেন হয়েছে, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা হয়নি। আজকে দেখা যাচ্ছে হয়তো কোথাও কোনোটা হয়তো পারমিশনে হচ্ছে, কোনোটা মানে পারমিশন ছাড়াই হচ্ছে, সেগুলো একটু দেখার ব্যাপার আছে। খোঁজ নিয়ে দেখতে হবে কোথায় কারা এটাকে সাপোর্ট করে কাজটা করাচ্ছে। আইনি পদক্ষেপ নেবেন এই ব্যবসায়ীদের বিরুদ্ধে? সভাধিপতি ম্যাডাম আমাদের জেলা পরিষদের উদ্যোগে এবার তদন্ত চালাচ্ছেন, তিনি অবশ্যই একটা ব্যবস্থা কিছু করবেন। নিউজ 18 বাংলা। হকার সমস্যা সমাধানেও তৎপর মুখ্যমন্ত্রী। আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে হকার উচ্ছেদ রাজ্য সরকারের লক্ষ্য নয়, বাতলে দিলেন বহু দাওয়াই হকার সমস্যা সমাধানে। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী, তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন, মাত্র 2,000 লেফট আউট হয়েছে। তার কারণ এক একজনের 4টে করে ডালা, সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো, যারা নেবে না গায়ের জোরে, তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয়, তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়ার যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে, কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি। ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম, লক্ষ লক্ষ লোক আসছে। হ্যাঁ, নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে, এটা অন্য জন করে দিন, রাস্তার একদম অপোজিটে কেন? ইজ ইট লুকিং গুড? না, এটা গুড দেখাচ্ছে না, এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে। দরকার হলে মা ক্যান্টিন করে দিন না, ভেন্ডারে বিক্রি করবে, চলে যাবে। বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন। একটা পোর্টাল রাজীব তৈরি করবে, সেখানে স্টেট এখন থেকে হকিং জোন, নন হকিং জোন, যেটা আমরা কালকে আলোচনা করছিলাম, টোটালটা তৈরি করে দেবে। যে লোকগুলোকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা, কোথায় আছে, কোথায় বাড়ি, সেটা দেখে নাও। তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয়, তার যদি কোনো আর্নিং না থাকে,
তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেবো। সুতরাং সার্ভেটা কবে থেকে শুরু হবে? আজ থেকে শুরু হবে। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। নিউজ 18 বাংলা। বেআইনি অবৈধ কাজ পর পর আমরা দেখাচ্ছি এবং এটাও দেখিয়েছি বিধাননগরে বেআইনি ফ্ল্যাটের রমরমা। ঘষা প্ল্যানে তৈরি হচ্ছে দেদার ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর ধমকের পর মেয়র কৃষ্ণা চক্রবর্তী পুলিশ, বিধায়ক, কাউন্সিলরদের ওপর দায় চাপালেন, আর চেয়ারম্যান সব্যসাচী দত্ত পাল্টা কৃষ্ণা চক্রবর্তীর ওপর দায় চাপালেন। বিধাননগর, নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেবার আগে, ফায়ার লাইসেন্স দেবার আগে আমি একটা দেখবো না? বিধাননগর পুরসভা এলাকা, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে গত সোমবার ধমক দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে ঘষা প্ল্যানের কারসাজিতে। যেমন বিধাননগর পুর এলাকার কেষ্টপুর, এখানেও ঘষা প্ল্যানের কেরামতি। কাজ বন্ধ করতে হবে এই মর্মে বিল্ডিং এর বাইরে নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু ভিতরে যেভাবে কাজ চলছিল সেভাবেই চলছে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ। দেখুন, আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে, কি হচ্ছে, অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। তাও হচ্ছে, বছরখানেক ধরে হচ্ছে, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা। এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা করলে তো, একা বললে তো আর হবে না। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি ধমক দেওয়ার পর এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কর্পোরেশন তাদের যথাযথ আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে। আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এমএলএ কেন দেখছে না। আবার আমি লোক পাঠিয়ে আমার কর্পোরেশনের যা করার আমরা করব। 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে, আইনত কম, বেআইনি বেশি। মেয়র নিশ্চয়ই জানেন, কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। একসময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গিয়েছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ। এই হলো ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানে বিপদ অনেক, কারণ পরে ফ্ল্যাটের নথি পেতে সমস্যা হয়, হোম লোন, ইলেকট্রিক কানেকশনও মিলে না। তারপরেও বেআইনি কারবার চলছে। গত বছরের মে মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপর হয় বিধাননগর পুরসভা। প্রমোটারদের নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখনকার মতো নির্মাণ বন্ধও হয়ে যায়। তারপর যে কে সেই। 2014 সালের 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে। তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমের একাধিক ওয়ার্ডে এইভাবেই কিন্তু বেনিয়ম ভাবে একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। ঝাড়গ্রামের অবস্থা দেখুন, সেখানেও জমি মাফিয়ার দাপট। সরকারি জমি তো দখল হচ্ছে, চাষের জমি দখল হচ্ছে, জঙ্গলের জমিও দখল হয়ে যাচ্ছে। আর স্থানীয়দের অভিযোগ, ভূমি দপ্তরের একাংশের মদতেই এ কাণ্ড হচ্ছে। আর বিএলআরও চুপ। জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রাম। অনেকেই বলেন অরণ্য সুন্দরী, আর এখানেই কোপ পড়ছে জঙ্গলে। একের পর এক গাছ কেটে সাফ।
কোথাও প্লট করে জমি বিক্রি করা হয়েছে, কোথাও আবার রিসর্ট তৈরি হয়েছে। জঙ্গলমহলে ঝাড়গ্রাম তার নিজস্বতা হারাচ্ছে। মুশকিলটা হয়ে গেছে যে আমাদের বনের যে কোনটা আমাদের বনের জমি, কোনটা আমাদের বনের জমি নয়, তার সঠিক রেকর্ড কিন্তু আমাদের কাছে কোনো রেকর্ড নেই, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে নেই। ফরেস্টকে শেষ করে দেওয়া হয়েছে, কিছু চক্র আছে যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। এখন যারা প্রশাসক যারা আছেন তাদের সদিচ্ছাই ঠিক মতো আছে কিনা আমার খুব সন্দেহ আছে। ঝাড়গ্রাম জুড়ে জমি জবরদখল করা হচ্ছে বলে অভিযোগ। কোথাও সরকারি জমি দখল, কোথাও আবার ব্যক্তিগত মালিকানাধীন জমি। চাষের জমিতেও নজর পড়েছে জমি মাফিয়ার। অভিযোগ, ছাই ফেলে কিংবা নোংরা জল দিয়ে নষ্ট করা হচ্ছে চাষের জমি, তারপর চাষিদের কম দামে জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। যারা চাষি ছিল তারা তাদের সত্তা হারিয়ে ফেলছে, মানে কৃষক তার সত্তা হারিয়ে শ্রমিকে পরিণত হচ্ছে। যার জমির মালিক ছিল আজ তারা ভাড়াতে মজুরে পরিণত হতে বাধ্য হয়েছে। ভুয়ো নথি দেখিয়ে চাষের জমি হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ঝাড়গ্রামে। আমাদের একটা জমি আমরা স্বাধীনতার পর থেকে চাষাবাদ করে আসছিলাম পুরো পরিবার। এক্ষেত্রে দেখা গেল এখন হঠাৎ করে জমির মালিকানা ওয়ারিশ বেরিয়ে গেছে এবং সেটা অন্যভাবে সেটা শুরু হচ্ছে। এই জমি বিভিন্ন ভাবে মানুষকে হ্যারাস করে হয়রানি করে জমিগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কি করে রেকর্ড হতে পারে? সরকারের মদত না থাকলে সেখানে কি করে হতে পারে? অভিযোগ, ভূমি দপ্তরের একাংশের মদতে এই ঝাড়গ্রামে বেহাত হচ্ছে জমি, রেহাই পাচ্ছে না জঙ্গলও। এ নিয়ে মুখে কুলুপ ঝাড়গ্রামের বিএলআরও। আমাকে তো বলতে পারবি তাহলে সার্ভিস রুলেই বের করছে, আমাদের সার্ভিস রুলে এরকম নিয়ম নেই। ঝাড়গ্রামের অধিকাংশ সরকারি জমি এবং বন দপ্তরের জমি কেনাবেচা নিয়ে অভিযোগ উঠল এবার ভূমি দপ্তরের বিরুদ্ধে। একাধিক জমি কেনাবেচা হয়েছে আর তা নিয়ে সরব হয়েছে এলাকার মানুষজন। ইতিমধ্যে ভূমি দপ্তরের বিরুদ্ধে এই বিষয় নিয়ে অভিযোগ উঠেছে, আর জানিয়ে ভূমি দপ্তরের সাথে কথা বললে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। বেআইনি কারবার রুখতে গেলে খেতে হবে ছোবল। বর্ধমান পুর প্রধানের এরকমই অসহায় স্বীকারোক্তি। বর্ধমান শহরে জলাজমি ভরাট থেকে আরম্ভ করে বেআইনি নির্মাণ, এই সমস্ত কিছু জমি মাফিয়ার দাপট, এই সমস্ত কিছুর অভিযোগ ভুরি ভুরি। আর সেখানে জলা ভরাট, জবরদখল, কড়া পদক্ষেপে বাধা দেওয়ার অভিযোগ, নাম না করে দলের নেতাদের একাংশকে নিশানা। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, লাইন দিয়ে লোক বসে গেছে, সেখানে সমস্ত ফুটপাত বন্ধ। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে। এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, যেখানেই হাত দিতে যাবেন ছোবল খাবেন। এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। আর বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবিরঞ্জন চট্টোপাধ্যায় তিনি পুরপ্রধানের পাশেই দাঁড়ালেন। তিনি বললেন, পুরপ্রধানের হাতেই আইনি ক্ষমতা, তিনিই পদক্ষেপ করতে পারেন। পৌর প্রধান হিসাবে আইনে ওনার হাতে অনেক ক্ষমতা আছে। উনি যদি মনে করেন যে এগুলো বন্ধ করবেন তাহলে নিঃসন্দেহে বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে দলের কেউ যদি বাধা দেয় দল নিঃসন্দেহে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আসলে তার সদিচ্ছাটাকে সামনে আনতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে যারা দলের কাজ করবে, কাজ করতে গিয়ে যদি অন্য কেউ বাধা দেয় তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। অতএব ছোবল খাওয়ার তো আর প্রশ্ন নেই। একটা উদাহরণ বর্ধমানেরই, বালি মাফিয়ার কোপে 300 কোটির জল প্রকল্প। গলসিতে 300 কোটির জল প্রকল্প পুরসভার, এবং সেই প্রকল্পর দামোদরের থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে। সেই বালি চুরিতে যে কোনো সময় ধসে পড়তে পারে এই প্রকল্প। 300 কোটির প্রকল্প। একটা রিজার্ভার থেকে জল দেওয়া হচ্ছে, জলটা জুজুবি থেকে উঠছে, যে দুটো ইনফিল্ট্রেশন গ্যালারি থেকে
সেই গ্যালারিগুলোর আশপাশ দিয়ে বালি তোলার জন্য দামোদরে যে গভীর খাত তৈরি হচ্ছে, যে কোনো সময় গ্যালারি বিপদগ্রস্ত হতে পারে। নৌকা করে তুলছি না নৌকো করে এই যে প্রক্রিয়াটা, এটা অত্যন্ত আপত্তিকর, অবৈধ, বেআইনি এবং অন্যায়। ইট শুড ইমিডিয়েটলি বি স্টপ বাই দি পুলিশ। ওখানে বালি তুলতে দেওয়া যাবে না, তাইলে বর্ধমানের লোক জল পাবে না। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই জলের উৎস যে জুজুটি দামোদর নদী থেকে আসছে, সেখানে অবৈধ বালি খাদান থেকে যেভাবে বালি তুলছে তৃণমূলের নেতারা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তাতে ওই জল প্রকল্পের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে তৃণমূলেরই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান। আমরা অবিলম্বে এই ধরনের অবৈধ বালি খাদান বন্ধ হোক এবং প্রতিটা বাড়িতে জল পৌঁছাক, সেই আবেদন রাখছি। চেয়ারম্যানই অভিযোগ করেছেন যে বালি তুলে প্রকল্পের কাজকে থমকে দিতে চাইছে কিছু দুষ্কৃতী, আর বিজেপি সব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অমৃত প্রকল্পের জল ইতিমধ্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছে। যে সমস্ত দুষ্কৃতীরা এ ধরনের কাজ করে প্রকল্পকে থমকে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে পৌরসভা কঠোর এবং পৌরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চাইছে, তার প্রমাণ চেয়ারম্যানের বিবৃতি। বর্ধমানে দেখলেন বালি মাফিয়া, আমতাতেও বালি মাফিয়াদের দৌরাত্ম তুঙ্গে, চরমে বালি মাফিয়ার দৌরাত্ম। প্রতিদিন অভিযোগ, প্রতিদিন রাতে খাল থেকে বালি তুলে চলেছে পাচার। আমতা 1 নম্বর ব্লকের মান্দারিয়া খাল থেকে বালি পাচার। রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত পাইপলাইন বসিয়ে চলছে বালি তোলার কাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অভিযোগ হুঁশ ফেরেনি আমতা প্রশাসনের। এখানে সন্ধ্যেবেলা পাইপগুলো সরিয়ে রেখে দিয়েছে, সেই সন্ধ্যেবেলা জুড়বে, এখানে মেশিনটা জুড়বে এখানে। তারপরে রাত 9টার পর জেসিবি ঢুকবে, তারপর এবার 8টা-10টা লরি ঢুকবে, এবার মাল বইতে শুরু করবে সারা রাত, ভোর 4টে 4:30 পর্যন্ত। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা যে যার পয়সা খাচ্ছে, কে ব্যবস্থা নেবে? না পয়সা খেলে এত বড় কাজটা কেউ করতে দেয়? এবার আমরা সাধারণ মানুষ, আমরা নদীর ধারে ঘর করেছি, আমরা এটা আপত্তি জানাচ্ছি। একদিন নদী থেকে বাড়ি তোলে, তারপরের দিনে গাড়িতে করে নিয়ে যায়, বলে যে এটা এলএনটির কাজ হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে বলে আমাদেরকে বুঝিয়ে দেয়। আমরা দীর্ঘদিন বলি, বলার সত্ত্বেও ওরা কোনোদিনও শোনে না। রাতের অন্ধকারে মূলত কাজ হয়, রাতের অন্ধকারে রাত ছাড়া আর কোনো কাজ হবে না। থানা জানে না এটা হতে পারে না, থানা জানে, আমরা তো চিনি না। অন্য লোক আসে, রাত্রিরে কাজ হচ্ছে, মাটি তুলছে। হ্যাঁ, ওই তো মেশিন দিয়ে রাত্রি 9টার পর থেকে গাড়ি আসবে, এবার মাল যেতে শুরু করবে ভোর 4টা। আপনাদের তো সমস্যা হয়েছে? সমস্যা হবে তো, এক তো গাড়ির আওয়াজ, তারপর আমাদের নদীর ধারে বাড়ি, আমাদের তো ধস নেবে। আজকে তো ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, আজকে জানানো হয়েছে। আমার নলেজে আসার সঙ্গে সঙ্গে আমি এগুলো আমতা থানার ওসিকে জানিয়েছি, বিডিওকেও জানানো হয়েছে এবং ইরিগেশনের এসডিওকে দিয়ে ফাইল লঞ্চ করতে বলা হয়েছে। তাহলে ওরা সমস্যা পুলিশ অ্যারেস্ট করবে, সেই ব্যাপারেও ডিসিশন হয়ে আছে। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। এবার আমার বাংলায় দেখাবো, কোথাও পুরুলিয়ায় যেমন পুকুর বুঝিয়ে অবাধে বেআইনি নির্মাণ, আবার কোথাও কাদা মাটি একেবারে জলের মতো স্রোতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, জলাজমি ভরাট হয়ে যাচ্ছে। সোনারপুর পুরুলিয়া দেখুন। পুরুলিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড, এখানকার রামবাদপাড়া এলাকায় পুকুর ভরাট। আস্ত একটা পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি। অভিযোগ পেয়ে বুধবারের পর বৃহস্পতিবারও এলাকায় যায় পুলিশ। একজনকে গ্রেপ্তার করে। ইলিগাল ভাবে যে যদি কেউ এগুলো করে, তাদের এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হবে। যদি কেউ যে এক্সিস্টিং ল আছে সেটা যদি কেউ ব্রিচ করে, তার এগেনস্টে তাদের বা তার এগেনস্টে আমরা স্টেপ, একটা কমপ্লেন আমরা পেয়েছি, সেই কমপ্লেনের উপর বেস করে আমরা একজনকে অ্যারেস্ট করেছি। পুরুলিয়ায় পুকুর ভরাটের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু তাতে কি? এই দেখুন দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ছবি। এখানে কৌশলে চলছে জলাজমি ভরাট। সোনারপুরের খেয়াদহ, এখানে রয়েছে বিশাল জলাজমি। পাইপের মাধ্যমে এই জমিতে কাদা মেশানো জল ফেলা হচ্ছে। স্থানীয়দের দাবি, এই কাদা জল শুকনো হলে মাটি শক্ত হয়, বহুতল তৈরি করা যাবে। কলকাতায় বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বহুতল, সেখান থেকে কাদা মেশানো মাটি তোলা হয় গাড়িতে, সেই মাটি পাইপের সাহায্যে জলাজমিতে ফেলা হয়।
সত্যি কি ব্যাপারটা হয়ে আছে বলতে পারবো। আপনাদের লোকালি তো ক্ষতি হচ্ছে এইভাবে যদি ভরাট হয়ে যায়। এই কথা বলবে এখন চোরের রাজত্ব, সতের রাজত্ব নেই, মানে বলতে গেলে কি বিপদ হতে পারে? বলতে গেলে তো অবশ্যই। এটা কোথা থেকে আনা হচ্ছে? তখন ফ্ল্যাট হচ্ছে ওখান থেকে, পালিং কাজ হচ্ছে না, কাদা আছে জায়গাটা মাটি ফেলা হচ্ছে মোদ্দা কথা, মাটির ক্রাইসিস বলে মানে এই পাক মাটি ফেলছেন। আমি তো না দেখে কে করছে তদন্ত না করে, না যুক্ত করে কারণ নাম বলতে পারবো না কে করছে। আপনি বললেন আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি দেখবো তারপর দেখছি। যা করণীয় থানা পুলিশ ওয়েটম্যান সবই করেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার রূপনারায়ণপুর এলাকায় পুকুর ভরাট হচ্ছে। এই খবর পেয়ে তৎপর হয় প্রশাসন, পুকুর মালিকদের নোটিশ দেওয়া হয়। অভিযোগ তারপরেও পুকুর ভরাট চলছিল। শেষমেশ বুধবার এলাকায় যান খড়গপুরের মহকুমা শাসক এবং ভূমি দপ্তরের আধিকারিকরা। আর্থ মুভার নামিয়ে পুকুর থেকে মাটি তোলা হয়। যারা যারা এরকম পুকুর ভরাট করেছে তাদেরকে সবাইকে কিন্তু আমরা নোটিশ করেছি। অনেকরা ভয় পেয়ে নিজেই আপনার অলরেডি যেখানে যেখানে আছে রিস্টোর করে দিয়েছেন। যদি রিস্টোর করেছেন তাহলে ঠিক, যদি রিস্টোর করা হয়নি জেলা প্রশাসনের নির্দেশে আমরা কিন্তু অ্যাকশনে এগোবো। আমরা ওল্ড মালদার খয়রাতিপাড়া, এখানে রয়েছে 1 বিঘার নয়াঞ্জলি, যা এলাকার জল নিকাশির বড় ভরসা। সেটাই ভরাট করা হচ্ছিল। এ নিয়ে পুরসভায় অভিযোগ জমা পড়ে। ঘটনাস্থলে গিয়ে জলা ভরাট বন্ধ করে দেয় পুলিশ ও পুরসভা। নিউজ 18 বাংলা। এবার একটু অন্য খবরে যায়। একেবারে ফিল্মি কায়দায় ডাকাত দলকে ধরা হলো। কিভাবে? ডাকাতিতে জড়ো হয়েছিল, সেই সময় ডাকাত দল মদ খায় আর মদের বোতল ফেলেও যায়। সেই মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে মদের দোকানের হদিশ পায় পুলিশ, আর সেইখানে গিয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেখে 6 ডাকাতকে গ্রেফতার করে। আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রেগুলো এরা প্রফেশনালি হ্যান্ডেল করেছে এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডন প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে, সেগুলো আমরা রিকভারি করেছিলাম। সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল, যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গিয়েছে। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, আকুস্থলের পাশেই আমরা একটা ওয়াইন বটল পাই। ওয়াইন বটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, 1 জন চন্দনকিয়ারির বাসিন্দা। এখনও কয়েকজন অ্যাকিউজড অ্যাবসকন্ড করছে। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি।